সবাইকে ম্যাথ মাস্তি ত্যাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ট্যাট 1 অঙ্কের উপর 5টি খুব ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নটা বলছে কি, কোনো একজন ছাত্র 200 মার্কস পেয়ে 24 মার্কসের জন্য অনুত্তীর্ণ হয়। যদি পাস মার্কস 35% হয় তবে সর্বোচ্চ মার্কস কত ছিল? তো আমার বিশ্বাস এই যে দুটো টাইপ, লাস্ট যে দুটো টাইপ বলছি তোমাদের, এগুলির থেকে ট্যাট আগামী দিনের ট্যাট 1 বা ট্যাট 2তে কোনো একটা প্রশ্ন অবশ্যই সেট হয়েও যেতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি এখন পর্যন্ত সেট হয়নি এই টাইপের প্রশ্ন, আবার খুব একটা কঠিন নয় আনসারগুলি, তো এটা একটু ভালোভাবে দেখবে। কোনো একজন ছাত্র 200 মার্কস পেয়ে 24 মার্কসের জন্য অনুত্তীর্ণ হয়, মানে 200 মার্কস পাইছে কিন্তু আরও 24 মার্কসের জন্য সে ফেল করলো। পাস মার্কস 35%, তবে সর্বোচ্চ মার্কস কত ছিল, মানে কত নম্বরে পরীক্ষা হয়েছে এটা আমাদের বের করতে হবে। সে 200 মার্কস পেল, 24 মার্কসের জন্য সে ফেল করলো, তার মানে পাস মার্কস কত হবে? পাস মার্কস কত হবে? 200 মার্কস পেয়েছে সে, আরও যদি 24 মার্কসের জন্য সে অনুত্তীর্ণ হলো, ফেল করলো, তার মানে 200 থেকে আরও যদি 24 বেশি মার্কস পেত তাহলে সে পাস করত। তার মানে পাস মার্ক কত হলো? 224। ক্লিয়ার? এবার বলছে আমাদের পার্সেন্টেজে পাস মার্কসটা কত? 35% বলছে পাস মার্কস, তার মানে 35% পেতে গেলে তাকে কত পেতে হবে? 224। এই লাইনটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় একবার রেসপন্স দেবে। 35% হচ্ছে পাস মার্কস, আর আমরা দেখেছি যে পাস মার্কস মানে হচ্ছে আমাদের 224। এই রিলেশনটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় অবশ্যই ক্লিয়ার লিখে পাঠাবে এই অপশনটা, আর প্রবলেম থাকলে রিপিট লিখে পাঠাবে। সীমা বেগম ক্লিয়ার, ভেরি গুড। তো 35% মানে হচ্ছে 2 to 5, এই জায়গাটা বুঝতে পেরেছো। আমাদের 200 মার্কস পেয়েছে, 24 মার্কসের জন্য ফেল করেছে, তার মানে 24 মার্কস বেশি পেলে সে পাস করতো, পাস মার্কস দাঁড়ালো 2 to 5। প্রশ্নে বলছে পাস মার্কস হচ্ছে 35%। এইবার আমাদের বলছে টোটাল মার্কস কত ছিল পরীক্ষায়। টোটাল মার্কস মানে হচ্ছে পার্সেন্টেজ যদি যায় সবসময় আমাদের 100% হবে মোট যেটা, এটা সবসময় মনে রাখবে 100% হচ্ছে মোট। তার মানে আমাদের এখানে মোট মার্কস বের করতে বলছে, টোটাল মার্কস বের করতে বলছে, তার মানে যেটা বের করতে হবে 100% কত হবে। তার মানে 1% ইকুয়াল টু আমরা পাবো 224/35। আমাদের 100% হবে টোটাল মার্কস, 100% হয়ে যাবে 224/35 ইন্টু 100। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 5 দিয়ে 5 7 35, 5 20 100, 7 দিয়ে 3 7 21, 7 দোকানে 14, দ্যাটস ইকুয়াল টু 640 হবে এই প্রশ্নের আনসার। বলছি 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো। খুবই ইন্টারেস্টিং প্রবলেম এবং ইম্পর্টেন্ট প্রবলেম, তো একটু মন দিয়ে দেখবে। বলছে 16, 20, 20 এবং 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা হবে? 16, 20, 24 এর লসাগু। তার মানে আমরা প্রথমেই 16, 20, 24 এর লসাগুটা বের করি, তারপরে চিন্তা করব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা এটা হবে তাদের লসাগু। তো লসাগুটা আমাদের 4 দিয়ে সবগুলিকে ভাগ যায়, আমরা 2 দিয়ে ভাগ করে দেখি। আমাদের 8 2 are 16, 10 2 are 20, 12 2 are 24।
আবার 2 দিয়ে যায় 4 5 6, আবার 2 দিয়ে যায় আমাদের 2 2 যার 4 5 6। এবার 16 20 24 এর লসাগু যেটা, তার মানে আমাদের 16 20 এবং 24 এর লসাগুটা আমরা বের করি আগে। লসাগুটা হবে কয়টা 2 ছিল, 4টা 2, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে হচ্ছে 5 আর 3 ইন্টু 5 ইন্টু, এই যে সংখ্যাটা গুণ করার পর যে সংখ্যাটা আসবে এটা 16 দ্বারাও বিভাজ্য, 20 দ্বারাও বিভাজ্য, 24 দ্বারাও বিভাজ্য, কারণ তাদের লসাগু। কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে যে 16 20 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদের কি বলছে, পূর্ণবর্গ হতে গেলে সবগুলি সংখ্যা জোড়ায় জোড়ায় থাকতে হবে উৎপাদকগুলি। 2 2 এক জোড়ায় আছে, 2 2 এক জোড়ায় আছে, তাহলে আমাদের 5 এর পেয়ার নেই, তার মানে ইন্টু 5 করলাম, তার মানে একটা 5 এর পেয়ার হয়ে গেল, ইন্টু 3 করলাম, 3 এর একটা পেয়ার হয়ে গেল। তাহলে এবার এটা কিন্তু লসাগু না, আমি আগে লিখেছিলাম লসাগু, এবার এটা লসাগু আর রইল না। এই যে সংখ্যাটা এটা হয়ে গেল আমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 16 20 24 দ্বারা বিভাজ্য। আগে লিখছিলাম লসাগু, লসাগু লেখার পর এটার সাথে পূর্ণবর্গ পরিণত করতে হবে। পূর্ণবর্গ করতে গেলে উৎপাদকগুলি জোড়ায় জোড়ায় থাকতে হবে। 2 প্রথম দুটো 2 জোড়ায় আছে, এই 2টা জোড়ায় আছে, 5 এর জোড় নেই, বসালাম এক্সট্রা, 3 এর জোড় নেই, বসালাম এক্সট্রা। এবার এগুলিকে ইন্টু করে দাও, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। এটাই হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 16 20 24 দ্বারা বিভাজ্য। এই এখানে আসবে 4 ইন্টু 5 হবে 20, ঠিক আছে, 4 ইন্টু 5 হচ্ছে 20, আবার ইন্টু দিয়ে এখানে হবে 4 আর এখানে আসবে 5, 4 আর 5 হবে 20, ইন্টু দিয়ে আর কি বাকি রইল, 3 3 যার 9, দিস ইকুয়ালটা আমরা পাবো 2 2 যার 4, 4 নং 36, 360, 3600, ঠিক আছে, 3600। তাহলে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা যেটা, এটা আসবে 3600। তার মানে আমাদের নির্ণয় পূর্ণবর্গ যেটা, পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল টু 3600। সবাই তো কোয়েশ্চেন নম্বর 48, 3টি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত যথাক্রমে 2:1, 3:2, 5:3। এই 3টি মিশ্রণের প্রতিটি মিশ্রণ থেকে সমপরিমাণ মিশ্রণ নিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করা হলো, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? 3টি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত, 3টা পাত্র আমাদের রয়ে গেল, 3টা পাত্র এইভাবে, এই 3টা পাত্রে আমাদের কি দেওয়া হলো, অ্যাসিড এবং জল। অ্যাসিড এবং জলের অনুপাত, প্রথম পাত্র হচ্ছে 2:1, প্রথমটার মধ্যে হচ্ছে 2:1, দ্বিতীয়টার মধ্যে হচ্ছে 3:2, 3:2, তৃতীয়টার মধ্যে হচ্ছে অ্যাসিড এবং জলের পরিমাণ 5:3। এইবার এই 3টা পাত্র থেকে সমপরিমাণে, সমপরিমাণ মানে হচ্ছে ইকুয়াল পরিমাণ অ্যাসিড এবং এই মিশ্রণ নিয়ে একটা বড় পাত্রে মিশানো হলো, একটা বড় পাত্রে মিশানো হলো। মিশ্রিত করার ফলে এখানেও আমাদের এই যে মিশ্রণটা, এটার মধ্যে অ্যাসিড এবং জলের একটা নতুন অনুপাত তৈরি হবে। এই যে নতুন অনুপাতটা, এই যে নতুন অনুপাতটা, এটাই আমাদের বের করতে বলছে এখানে কি অনুপাত হবে। তো প্রত্যেকটার থেকে আমরা সমপরিমাণে অ্যাসিড এবং জলের যে মিশ্রণটা, প্রত্যেকটার থেকে সমপরিমাণ নিয়ে, সমপরিমাণ মানে ইকুয়াল পরিমাণ নিয়ে আমরা বড় একটা পাত্রে মেশাবো। বড় একটা পাত্রে যদি মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা স্টার্ট করি। প্রথম পাত্রে অ্যাসিড এবং জলের অনুপাত হচ্ছে 2:1, 2:1। ওকে, দিস ইকুয়াল টু আমরা 2:1 যদি করি, 2+1 করি, এটা হয়ে যাবে 3, অনুপাত দুটোর যোগফল। আমরা যে ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করব, দ্বিতীয় পাত্রে হচ্ছে 3:2,
3:2, 3 + 2 করে দাও, কত পাবো 5। তৃতীয় পাত্রে হচ্ছে 5:3, 5:3, 5 + 3 করে দাও 8 পাবে। ওকে, এই হচ্ছে আমাদের স্টেপ 1। বুঝা গেল তো? আমরা 2:1 একটা পাত্র ছিল, 3:2 দ্বিতীয় পাত্রে ছিল, তৃতীয় পাত্রে ছিল 5:3। তো এটাকে আমরা প্লাস করে দিলাম, একটা হয়ে গেল 2 + 1 3, দ্বিতীয়টা 3 + 2 5, তৃতীয়টা হচ্ছে 5 + 3 8। এবার আমাদের যেটা করতে হবে, এই তিনটা মিশ্রণকে যখন আমরা সমপরিমাণে নিয়ে তৃতীয় পাত্রে আমরা মেশাবো, তো থার্ড কন্টেনারে আমাদের অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে, এই পার্টটা আমাদের বের করতে হবে। ওকে, তো এটা বের করার জন্য আমরা এবার কি করব, দেখো আমাদের বলছিল কি সমপরিমাণে অ্যাসিড এবং জল কিভাবে মেশাবো, প্রত্যেকটা পাত্র থেকে সমান পরিমাণ নিয়ে আসব। তো প্রথম পাত্রে 3, দ্বিতীয় পাত্রে 5, তৃতীয় পাত্রে 8। এবার আমাদের যে কাজটা করতে হবে, এটা 3, 5, 8 এর এলসিএম বের করতে হবে। কি বের করতে হবে? এলসিএম কার? 3, 5 and 8। 3, 5, 8 এর এলসিএম দাঁড়াবে 3 × 5 × 8। ওকে, 3 × 5 × 8। এবার 3 × 5 × 8 পরিমাণের মিশ্রণ প্রত্যেকটা পাত্র থেকে আমরা নেব। কতটা বোঝার চেষ্টা করো? 3, 5, 8 এর এলসিএম হচ্ছে 3 × 5 × 8। এটার মধ্যে কোনো কিছু কমন যায় না। তাহলে প্রত্যেকটা পাত্র থেকে, ফার্স্ট কন্টেনার থেকে আমি 3 × 5 × 8 পরিমাণ মিশ্রণ নেব। তো এখান থেকে যদি আমি 3 × 5 × 8 পরিমাণ মিশ্রণ নিই, এখানে তো 3 তো ছিলই, আরও কত পরিমাণ মিশ্রণ অ্যাড করতে হবে? 5 × 8। আমি নিচে লিখলাম, পরে আমি বুঝাবো। এটার মধ্যে আমাদের 3 × 5 × 8 করতে গেলে কত হবে? আমাদের 5 তো ছিল, 5 তো আসে, আরও 3 × 8 পরিমাণ মিশ্রণ করতে হবে, 3 × 8। এবার এটার মধ্যে 8 ছিল, 3 × 5 × 8 ছিল, 8 তো ছিল, তাহলে আমাদের এটাকে কি করতে হবে? 3 × 5 করতে হবে। তাহলে আমাদের মিশ্রণ কতটুকু হলো? 5 × 8 = 40, 3 × 40 = 120। তো এটাও তো কত হবে? 120। এটাও কত আসবে? 120। তার মানে প্রত্যেকটার থেকে আমি 120 লিটার বলো, ml বলো, এই পরিমাণ মিশ্রণ আমি প্রত্যেকটা থেকে নেব। এবার এই 120 ml এর মধ্যে আমাদের যেটা বের করতে হবে, এটা হচ্ছে অ্যাসিড কতটুকু, জল কতটুকু। অ্যাসিড কতটুকু হবে আর জল কতটুকু হবে। অ্যাসিড 120-র মধ্যে আমি যখন 3টাকে 5 × 8 টাইমস করলাম, 3টাকে 5 × 8 টাইমস করলাম, সঙ্গে সঙ্গে আমার অ্যাসিড আর জলের পরিমাণও 5 × 8 টাইমস বেড়ে যাবে। তার মানে প্রথম যে 120 লিটার যদি আমি মিশ্রণ নেই, এটার মধ্যে আমাদের এটাকে যদি আমরা অ্যাসিড, এটা যদি জল নেই, তাহলে অ্যাসিডের পরিমাণ কত আসবে? 5 × 8 = 40, 40 × 2 80, 40 × 2 হচ্ছে 80। 80 হবে অ্যাসিড, আর জল কত হবে? 5 × 8 40, 40 + 1 হচ্ছে 40। দ্বিতীয় কন্টেনার থেকে যখন আমি 120 ml নিলাম, তো 5টাকে আমাদের কি করতে হলো? 3 × 8 দ্বারা ইন্টু করতে হলো। তাহলে 3 × 8 টাইমস যদি 5কে করি, তার মানে আমার এটাও 5 × 8 টাইমস, 3 × 8 টাইমস বেড়ে যাবে, এটাও 3 × 8 টাইমস বেড়ে যাবে। 3 × 8 = 24, 3 × 24 হচ্ছে 72 পরিমাণ অ্যাসিড চলে আসবে, আর 3 × 8 = 24, 24 দুগুণে 48, 48 লিটার জল চলে আসবে। দিস ইকুয়াল টু 120কে, এটা যখন 8কে 120 করতে হলো, আমার 3 × 5 করতে হলো, 3 × 5 = 15, 15 × 5, 5 × 15 = 75, আর এদিকে চলে আসবে 3, 3 × 5 = 15, 3 × 15 = 45। আচ্ছা, এই যে জায়গাটা আমি তৈরি করলাম, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? জাস্ট এগুলিকে প্লাস করে দাও, এটাকে প্লাস করে দাও, এটাকে প্লাস করে দাও। এটাকে যদি আমি প্লাস করি, 5 × 7, সীমা বেগম, ক্লিয়ার, ভেরি গুড। তো এটা হয়ে যাবে 7 দুগুণে 14, আর 8 আর 14 হচ্ছে 22, 2 × 7 = চলে আসবে, এটা চলে যাবে 8 × 5, এটা চলে যাবে 8 × 5 13, আর এটা চলে 3 × 4 12, 12 আর হচ্ছে 13। দ্যাট মিনস এই নতুন মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত হয়ে যাবে 2 to 7 = 1 3 3, 2 to 7 = 1 3 3। তাহলে 2 to 7 = 1 3 3 আসছে কিনা আমাদের? অপশান বিতে আমরা পেয়ে যাচ্ছি 2 to 7 = 1 3 3।
এই হচ্ছে এই প্রশ্নের আনসার। একটু ক্রিটিক্যাল, আমি আবারও বলছি এই প্রবলেমটা একটু ক্রিটিক্যাল, তো এটা একটু মন দিয়ে দেখবে। 9⁻6 - 11 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো 9 আমাদের যেটা হচ্ছে 9⁻6 - 11 ভাগ করতে হবে কি দিয়ে? 8 দিয়ে। তো এটাকে যদি আমরা দুইটা পার্ট করে দিই, 9⁻6/8 - 11/8। তো ভাগশেষগুলি আমাদের যে ভাগশেষ, ফার্স্ট পার্টের ভাগশেষ একটা আসবে মাইনাস সেকেন্ড পার্টের একটা ভাগশেষ আসবে। আমরা ভাগশেষগুলিকে লেখার চেষ্টা করি। সেকেন্ড পার্টে যদি 11কে যদি 8 দ্বারা ভাগ করি, 11কে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি, 8 ones are 8, রিমাইন্ডার থাকবে 3। সেকেন্ড পার্টের ভাগশেষ আমরা পেয়ে গেলাম। ফার্স্ট পার্টের ভাগশেষ 9⁻6/8। তো 9⁻6 যেটা 9⁻6 9টাকে আমরা কার ফর্মেটে লিখতে হবে? 8-এর ফর্মেটে। তার মানে হচ্ছে 8 + 1 হোল পাওয়ার 6। তো এটাকে যখন আমরা 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করলে পরে আমাদের এখানে ভাগশেষ কি দাঁড়াবে? এটার জন্য ভাগশেষ চলে আসবে 1⁶, দ্যাটস ইকুয়াল টু 1। তো 1 যদি এখানে ভাগশেষ হয়, তাহলে আমার টোটাল ভাগশেষ দাঁড়াবে, আমার ভাগশেষ যেটা আসবে 1 - 3 মানে হচ্ছে -2। ঠিক আছে, কিন্তু ভাগশেষ আমার ঋণাত্মক হতে পারে না। আমরা ভাগশেষ ঋণাত্মক হতে পারে না, আমরা কখনো ভাগ করলে পরে ভাগশেষটা ঋণাত্মক পায় না। যদি ভাগশেষ ঋণাত্মক আসে, তাহলে আমার অরিজিনাল ভাগশেষ বা আনসার যেটা ভাগশেষ যদি আমার ঋণাত্মক আসে, যাদের আর বোঝার প্রয়োজন, মানে আমি শুধু আনসার করব, আমার বোঝার প্রয়োজন নেই, তাদের জন্য বলছি, যদি ভাগশেষ কখনো ঋণাত্মক আসে, তাহলে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছো সেই সংখ্যা থেকে ভাগশেষটা মাইনাস করে দেবে। দিস ইকুয়াল টু 8 - 2, দ্যাটস ইকুয়াল টু 6। 8 - 2 = 6, এটাই হবে আনসার। কোয়েশ্চেন নম্বর 27 বলছে একটি ঘনকের তলের ক্ষেত্রফল বলছে s এবং আয়তন বলছে v। যদি তলের ক্ষেত্রফল 7s হয়, তবে আয়তন কত হবে? এই অঙ্কটাকে আমরা দুভাবে করতে পারি, একটা জেনারেল মেথড আর একটা হচ্ছে ট্রিক্স বা ফর্মুলা, যেটাই বলো ওইভাবে আমরা করতে পারি। আমি দুটো মেথডেই আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, প্রথমে আমি জেনারেল মেথডটা নিয়ে আলোচনা করব, তারপর আমি সংক্ষেপে যেভাবে করা যায় মানে ওই প্রসেসটা আমি আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই ঘনকের তলের ক্ষেত্রফল। ঘনকের তলের ক্ষেত্রফল বলছে s। তো ঘনকের তল মানে কি? ঘনকের আমাদের কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ। ঘনকের সবগুলি বাহু সমান থাকে, তার মানে ঘনকের থাকে বাহু a। ঘনকের যদি বাহু আমরা ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a ধরি, তাহলে তার তলের ক্ষেত্রফল কি হবে? এটাও a, তার মানে তলের ক্ষেত্রফল হবে s²। তার মানে আমাদের s = দাঁড়াবে s²। এবার এখান থেকে আয়তন কি দাঁড়াবে? আয়তন হচ্ছে v হবে আয়তন হচ্ছে a³। এবার এটা গেল প্রথমটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে ঘনকের তলের ক্ষেত্রফল যদি 7s হয়, তলের ক্ষেত্রফল যদি 7s তলের ক্ষেত্রফল, তখন আমরা ধরলাম, এটা আমাদের সেকেন্ড কেস। এবার আমরা সেকেন্ড কেস বা সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। এবার আমরা ধরলাম যখন তলের ক্ষেত্রফলটা 7s হবে, তখন আমরা ধরলাম বাহু হচ্ছে কত? বাহুটাকে a ধরলাম। ঠিক আছে, এইবার বাহু a, তলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের তলের ক্ষেত্রফল হচ্ছে 7s। ঠিক আছে না? এবার বলছে তার আয়তন কত হবে? তো তলের বাহু a যদি হয়, তলের ক্ষেত্রফল যদি 7s হয়, তাহলে আমাদের তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তলের ক্ষেত্রফল হচ্ছে s²। তার মানে আমরা লিখতে পারি তলের ক্ষেত্রফল যেটা, এটা হয়ে যাবে s²।
তো এস স্কোয়ার ইকুয়াল টু আমাদের এস স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াবে 7s, কারণ তলের ক্ষেত্রফল বাহু এ, আমাদের বাহু যদি ঘনকের বাহু যদি ক্যাপিটাল এ হয় আর তলের ক্ষেত্রফলটা দেওয়া 7s, তো এই যে তলটা, এই তলের ক্ষেত্রফল আসবে বাহু স্কোয়ার। তার মানে এস স্কোয়ার ইকুয়াল টু আমরা 7s লিখতে পারি। এস স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 7s লিখতে পারি। এবার আমাদের বলছে কি এখান থেকে আয়তন বের করতে হবে। তার মানে আমাদের আয়তনটা কত এটা বের করতে হবে। তো দিস ইমপ্লাইজ আমরা এখান থেকে ক্যাপিটাল এটা বের করে রাখি, এ ইকুয়াল টু √7s। ঠিক আছে? তো তো এই যে তল, এইবার যে নতুন ঘনকটা তৈরি হলো যার প্রতিটা বাহু হচ্ছে এ, তার আয়তন কি দাঁড়াবে? আয়তন হচ্ছে এ কিউব। তো এ কিউব মানে কি? √7s হোল কিউব। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি √7s যেটা, এটাকে আমাদের √7s ইন্টু √7s ইন্টু √7s। এবার √7s যেটা, এখান থেকে দুটো √7s থেকে 7s বেরিয়ে যাবে, ইন্টু থাকবে √7s। দিস ইকুয়াল টু পাবো আমরা 7√7s। তো আমাদের s√s আমাদের বলছিল দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা বের করতে, আয়তনটা বের করতে। তো আমরা এখান থেকে আমরা যেটা পেয়ে গেলাম, আমাদের আয়তন পেয়ে গেলাম 7√7s। ঠিক আছে না? s√sটা কি ছিল? আমরা একটু এই জায়গাতে চলে আসি। তো এখানে আয়তন ছিল আমরা আমাদের প্রথম ক্ষেত্রে আমি একটু প্রথমের দিকে চলে যাচ্ছি। আমাদের প্রথমে বাহুটা ছিল এ, s ইকুয়াল টু s স্কোয়ার ছিল। তো দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু আমরা পাবো √s। ঠিক আছে না? তো s ইকুয়াল টু s স্কোয়ার ছিল, a ইকুয়াল টু √s পেলাম। আর v ইকুয়াল টু a কিউব ছিল আয়তনটাকে আমরা √s হোল কিউব লিখতে পারি। √s হোল কিউব মানে হচ্ছে √s 3 বার ইন্টু হবে, √s ইন্টু √s ইন্টু √s। দিস ইকুয়াল টু দুটো √s থেকে একটা s চলে যাবে, s√s চলে যাবে। তার মানে আমরা এখানে কি পেলাম? s√s এর ভ্যালুটা কি পেলাম? v পেয়ে গেলাম। s√s এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম v। তার মানে আমাদের আলটিমেট আয়তন যেটা ছিল, এটা ছিল 7√7s√s। দিস ইকুয়াল টু 7√7s√s ছিল v। তার মানে আমাদের পরবর্তী আয়তনটা দাঁড়াবে 7√7v। আমি বলছিলাম যে এটাকে আমরা একটা জেনারেল মেথডে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা শর্টকাটে কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তো আমি জেনারেল মেথডটা যেটা করলাম, এটাকে জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি। আমাদের বলছিল যে একটি ঘনকের তলের ক্ষেত্রফল s এবং আয়তন বলছিল v। যদি ঘনকের তলের ক্ষেত্রফল 7s হয় তবে আয়তন কত হবে? তো প্রথম ক্ষেত্রে ঘনকের বাহু যদি a হয় তাহলে তার তলের ক্ষেত্রফল s, যেটা s হবে বাহু স্কোয়ার। এখান থেকে আমরা a ইকুয়াল টু √s পেয়ে যাই। এবার আমাদের আয়তন বলছে v। প্রথম ক্ষেত্রে v আয়তন হচ্ছে v ইকুয়াল টু a কিউব। a কিউব মানে হচ্ছে a হচ্ছে আমাদের √s, তো √s হোল কিউব মানে s√s। এটা গেল ফার্স্ট স্টেপটা। সেকেন্ড স্টেপে আমরা কি করলাম? সেকেন্ড কেসে আমাদের বলছে যে তলের ক্ষেত্রফল যদি 7s দাঁড়ায়, তলের ক্ষেত্রফল যদি 7s দাঁড়ায় আয়তন কত হবে? তো আমরা ধরলাম যে বাহু হচ্ছে ক্যাপিটাল A। তো বাহু যদি ক্যাপিটাল A হয়, s স্কোয়ার ইকুয়াল টু তলের ক্ষেত্রফল এটা হচ্ছে 7s, তো a ইকুয়াল টু √7s। এবার তার আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে a কিউব, a কিউব হচ্ছে √7, a ছিল √7s, √7s হোল কিউব। √7s কে 3 বার ইন্টু করলে আমরা 7s একটা বেরিয়ে যাবে, আরটা আসবে √7s। √7s থেকে একটা √7 এর সাথে দিলাম, আরটা s এর সাথে √sটা দেওয়া হলো।
তার মানে 7√7 s√s, দ্যাট মিনস 7√7 ইন্টু s ছিল ভি। এই ছিল আমাদের জেনারেল মেথডটা। জেনারেল মেথডটা আমাদের পরীক্ষার জন্য একটু কমপ্লিকেটেড হবে, তার জন্য আমি বলছিলাম যে এটাকে আমরা কিভাবে সংক্ষেপে করতে পারি সেই প্রসেসটা আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো এটার জন্য আমাদের একটা নোট কপি করতে হবে। নোটটা হচ্ছে জাস্ট এ মিনিট, নোটটা অবশ্যই কপি করে নেবে। এই জায়গাটাতে আমি নোটটা রেখেছিলাম। নোটটা হবে একটি ঘনকাকৃতি তলের ক্ষেত্রফল n গুণ বৃদ্ধি করলে আয়তন n√n গুণ বৃদ্ধি হবে। পরীক্ষার জন্য আমাদের যে নোটটা দেওয়া এটাকে সরাসরি অ্যাপ্লাই করার চেষ্টা করবে। একটি ঘনকের তলের ক্ষেত্রফল s, আয়তন v, ঘনকটির তলের ক্ষেত্রফল 7s হলে আয়তন কত গুণ হবে। যেহেতু আমাদের পরীক্ষার ব্যাপারটা খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আনসার করতে হয়, তো এই কমপ্লিকেটেড ব্যাপারটা যারা নোটটা ভুলে যাবে তারা করতে পারো। আর এখানে বলছে একটি ঘনকের তলের ক্ষেত্রফল যদি n গুণ বৃদ্ধি করা হয়, ঘনকের তলের ক্ষেত্রফল যদি আমরা n গুণ বৃদ্ধি করি তাহলে আয়তন, যেটা আয়তন বৃদ্ধি পায় আমাদের n√n গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলছিল, একটি ঘনকের তলের ক্ষেত্রফল s, ঘনকের তলের ক্ষেত্রফল হচ্ছে s, আয়তন v। এবার তলের ক্ষেত্রফলটা 7s, s থেকে 7s গেল, s থেকে 7s হলো তলের ক্ষেত্রফল। কত গুণ বৃদ্ধি পেল? 7 গুণ। 7 গুণ মানে কি n গুণ বৃদ্ধি পেয়েছিল, n = 7, তার মানে আমরা n = পেলাম 7। এইবার বলছে আয়তন কত হবে? আয়তন বলছে n√n গুণ বৃদ্ধি পাবে, তার মানে আয়তন আমাদের যেটা হবে, পরবর্তী আয়তন যেটা এটা হবে ক্যাপিটাল ভি। যদি পরবর্তী আয়তনটা ধরি তা n√n মানে কি 7√7 ইন্টু কার? প্রথম ঘনকের আয়তনের মূল ছোট ঘনকটা যদি আয়তন যদি ভি হয় তার 7√7 ভি হবে আমাদের মূল মানে দ্বিতীয় পরবর্তী যে ঘনকটা তার আয়তন। আমার প্রশ্ন থাকবে, আমি